নমস্কার, কিউ ইন্ডিয়া বাংলাতে আজকে আমি সন্দীপ। আমাদের সাথে আছেন নিউট্রিশনিস্ট ওম ভট্টাচার্য ম্যাডামকে। অনেক অনেক স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। তাই সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সুস্থ থাকবার জন্য বিভিন্ন রকম টিপস এবং আমাদের দৈনন্দিন জীবনে কি করণীয়, কিভাবে আমরা এগোবো, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা থাকে আর কি। তো আজকে আমরা নিউট্রিশনিস্ট মানে বুঝতেই পারছেন, পুষ্টিবিদ যাকে বলে আর কি, তার কাছে চলে এসেছি আপনাদের পুষ্টি সংক্রান্ত বিভিন্ন রকম বিষয় নিয়ে, এবং যেগুলোকে আমরা পুষ্টি বিষয় নিয়ে ভাবছি যে এইগুলো খেলে আমাদের শরীরে প্রচন্ড পুষ্টি হচ্ছে এবং আমরা সুস্থ থাকতে পারি, সেগুলো কি আদৌ কতটা পুষ্টিকর খাদ্য, সেই বিষয় নিয়ে আজকে আমরা কিছুটা আলোচনা যাবো আর কি। তো প্রথমে ম্যাডাম আসি আপনার কাছে যে আজকে আমাদের ইউটিউব এবং ফেসবুকের যুগে আজকে আমরা প্রতিটা ভিডিওতে এরকম দেখি আর কি, এবং বিভিন্ন রকমের চ্যানেলে আর কি, কিন্তু সেই এর মাধ্যমেও দেখায় যে এই চিয়া সিড খেলে আমাদের নাকি ফ্যাট কমে বা শরীরে বিভিন্ন রকমের উপকারিতা হয়। আবার অনেকে বলে যে চিয়া সিড যেহেতু একটা বীজ আর কি, তো ওই সিড যেহেতু, সেই কারণে আমাদের যে ইউরিক অ্যাসিডের যাদের সমস্যা আছে আর কি, তাদের জন্য নাকি এটা প্রচন্ড রকমভাবে ক্ষতিকারক, যেমন অন্যান্য বীজ জাতীয় সবজি বা ফল খেলে যেমন হয়, এটা তো সেম সমানই আর কি প্রতিক্রিয়া দেখায়। তো আমার কাছে প্রথম প্রশ্ন আর কি আপনার কাছে আমার, যে এটা কতটা ঠিক যে আমরা কি এটা খেতে পারি, নাকি এটা খাওয়ার জন্য কোনো পুষ্টিবিদের কাছে আসতে হবে, যে আর কি আমাকে প্রপার একটা ডায়েট চার্ট দিবে, যার মাধ্যমে আমরা সেটাকে গাইডেন্সটা দেবে, আমরা কনজিউম করতে পারি, সেটা যদি চিয়া সিড অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, এখানে কোনো ডাউট নেই। ওমেগা 3% যথেষ্ট হাই থাকে। চিয়া সিড স্লাইট ক্যালোরিও দিচ্ছে, একেবারে যে জিরো ক্যালোরি সিড তা নয়, এবং এগুলোকে অয়েলসিস হিসেবে আমরা ধরি। চিয়া সিডের অন্যান্য নিউট্রিয়েন্ট যেমন আদার মিনারেলস কন্টেন্টও যথেষ্ট হাই। চিয়া সিডের বেনিফিট আছে, এখানে কোনো ডাউট নেই। এবার কতটা খাবো, কেন খাবো, সেখানে মেন প্রশ্ন। কেন খাবো চিয়া সিড? নর্মালি আমরা অনেক সময় প্রেসক্রাইব করি, একদম করি না তা নয়, কিন্তু সবার জন্যও করি না। কিছু কিছু ক্ষেত্রে রিকোয়ারমেন্ট, যাদের ধরুন এক্সেসিভ হাঙ্গার স্প্যান থাকে, মানে অসম্ভব খিদে পাচ্ছে, খেয়ে ওঠার পরেও খিদে, খাওয়ার আগে খিদে, সবসময় একটা বিঞ্জিং হ্যাবিট থাকে, এবং তার যদি আদার ব্লাড প্যারামিটার ওকে থাকে, মানে ধরুন ইউরিক অ্যাসিড লেভেল ঠিক আছে, বা ধরুন তার কনস্টিপেটেড নন তিনি, কারণ এই ধরনের সিডে একটা যেটা খুব প্রবলেম হয় সেটা হচ্ছে সিডটাকে ওয়েল সফট হতে হয়, প্রপারলি ভালো করে ভিজিয়ে খেতে হয়, সিড খাওয়ার পর অনেকটা জল খেতে হয়, না হলে কি হয়, সিডে যেহেতু ফাইবার পার্সেন্টেজটা অনেক বেশি থাকে, এটার কারণে একটা নতুন করে কনস্টিপেশন তৈরি হওয়ার কিন্তু চান্স সবসময় থাকে। এবং সিডটাকে ওভারনাইট সোক করে খাওয়া উচিত, মিনিমাম 5 to 6 আওয়ার্স সোকিং ভীষণ দরকার। অতিরিক্ত কনজাম্পশন একদম নয়। যদি খুব একদম আমি কাস্টমাইজ বলবো না, এটা যদি জেনারেলাইজ বলি, ম্যাক্সিমাম 2 টেবিলস্পুন এনাকে অথবা 20 গ্রাম খাওয়া যেতে পারে। কিছু কিছু সিড প্যাকেটে মেজার স্কুপ থাকে, তো ওইটা 2 স্কুপ খাওয়া যেতে পারে। এবার ধরুন যদি কনস্টিপেটেড থাকেন কেউ, অথচ সিডটা খেলে তার ডাইজেশনের দিক থেকে অনেকটা হেল্প করতে পারে, কিভাবে না, এই যে অতিরিক্ত হাঙ্গার সিগন্যালগুলো থাকে সেটাকে কন্ট্রোল করতে হয়, তো কারণ খেয়ে ওঠার পরে খিদে, দুটো খাবারের মাঝে খিদে, তো এই ধরনের সিড খেলে গিয়ে সিডটা পেটে গিয়ে অনেকটা সোয়েল করে, কারণ পেটে গিয়ে আদার ফ্লুইডস এর সাথে ও মিশে, তো সেক্ষেত্রে ওটা যেহেতু সোয়েল করে, ওই যে একটা ফুলনেস ফিলিংটা আসে। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলা হয় যে একটা বেশি পরিমাণ জলের মধ্যে আপনি চিয়া সিডটাকে বেশিক্ষণ সোক করে রাখুন, মাঝে মাঝে সেই জলটাকে সিপ করবেন, নর্মাল যেন আমরা জল খাই সেরকম সিপ করবেন। তো এটা ভ্যারি করবে কে খাচ্ছেন, কাকে প্রেসক্রাইব করা হয়েছে, মানে ভালো বলেই সবাই সবকিছু খেলে কিন্তু মুশকিল, কারণ আমার শরীরের যা স্ট্রাকচার, যা ডাইজেশন করার ক্যাপাসিটি, আর বাকি যে দুজনকে যদি আমি একসাথে আমার সাথে কম্পেয়ার করি, তাদের মধ্যে সেম নাও হতে পারে। তো সেই জন্য অবশ্যই এটা খাওয়ার আগে কোনো নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। তো এর পরবর্তীতে আমরা যেখানে যাব, যে প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে এই সেম চিয়া সিডের মতনই বিভিন্ন রকমের যে ড্রাই ফ্রুটস আছে আর কি, আছে সে আপনার আখরোট বলুন, বাদাম বলুন, আমন্ড বলুন, অথবা অন্যান্য খেজুর আছে, এবং আদার্স প্রচুর প্রচুর যেসব ড্রাই ফ্রুটস আমরা খাই আর কিশমিশ থেকে আরম্ভ করে সব কিছু, এইগুলো কনজিউমটা এটা কি কতটা আমাদের পক্ষে মানে হেলদি? এটাও শোনা যায় যে যেহেতু আমরা যেখানে বাস করি আর কি, পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যারা বাস করে, সেখানে বেশিরভাগটা গরম প্রধান দেশে আমরা বাস করি, আর এই যে ফলগুলো হয় আর কি যেখানে, সেটা হচ্ছে ঠান্ডার জায়গাতে হয়। তো এটা অনেকে বলছে যে
ঠান্ডার যেখানে ফসল আর কি, ওটা তো ঠান্ডার লোকেদের জন্য এটা বেশি উপকারী, আমাদের জন্য তান্ত্রিকটা অত উপকারী নয়। তাহলে অনেক ক্ষেত্রে এটা যদি আমরা বেশি খাই তাহলে আমাদের বিপরীত ফলাফল হতে পারে। তো এখানে আপনি আপনার কি মতামত, যে কোন মতামত ঠিক? দেখুন, একটা কথা বলবো না যে আপনি ভুল তথ্য দিচ্ছেন, কিন্তু যেটা সঠিক যে হ্যাঁ, আমাদের এখানে যেহেতু প্রচন্ড গরম থাকে, আমরা যদি জলটা অতিরিক্ত পরিমাণে, মানে অতিরিক্ত বলবো না, মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটাই যদি জল কনজিউম করি, মানে যদি প্রপার হাইড্রেটেড রাখি নিজেদেরকে, তাহলে আমাদের বডির যে হিটটা সেটা ঠিক থাকে, ব্যালেন্সে থাকে। আর যদি আমরা ডিহাইড্রেটেড হই তাহলে কিন্তু বডির হিটটাও বেশি থাকবে, এবং বাইরের যদি গরমের সময় আমরা এটাকে চিন্তা করি তাহলে কি হবে, অ্যান্টি রিঅ্যাকশন হয়, মানে বডি আমাদের বেশি ড্রাই হয়ে যায় এবং শরীর খারাপ হয়। তো সেক্ষেত্রে কি করা উচিত, যে আমাদেরকে হালকা খাওয়া, যেটা সহজ পাচ্য খাওয়া, যেটাতে শরীর বেশি গরম হবে না, সেই খাবারগুলো খাওয়া উচিত। এবার এই যে সিডস এর কথা বললেন, সিডস বা এই আমরা যে ড্রাই ফ্রুটস এর খাবারের প্রতি আমরা খুব ইনক্লাইন বা পছন্দ করি, অনেকেই খাওয়া উচিত, কিন্তু সেটাকে মেজার্ড খাওয়া উচিত। মানে ধরুন ড্রাই ফ্রুটস আমি এক মুঠো খেয়ে নিলাম, অনেকটা সারাদিন কি মাঞ্চ করবো, খুব মাঞ্চিং হ্যাবিট থাকে অনেক সময় অনেকে, তো ড্রাই ফ্রুটস খাচ্ছে, সেইটাতে না যাওয়া উচিত। একটা প্রপার টাইমে খাওয়া উচিত, সকালে খেতে পারি ঘুম থেকে উঠে, কারণ ড্রাই ফ্রুটস বা সেটা আমন্ড হোক, ওয়ালনাট হোক, ক্যাশিউ নাটসও খুব ভালো, বাট ক্যাশিউ নাট যখন গ্রোয়িং ফেজ থাকে ছোট বাচ্চাদের জন্য বেশি ভালো, কিন্তু একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, ধরুন আফটার 20 সেটা বেশি না খাওয়া ভালো। খেজুর খাওয়া যেতেই পারে, খেজুরও যদি আমি অতিরিক্ত না খাই, ধরুন 2 থেকে 3টে সারাদিনে রাখলাম, কোনো ক্ষতি করে না। রেজিনস ও ক্ষেত্রেও তাই, সেটা ব্ল্যাক হতে পারে, ব্ল্যাক রেজিন উল্টে ডাইজেশনের হেল্প করে ভালোভাবে, মানে পেটের কার্যকারিতা বাড়ায় বা ক্ষমতাটা বাড়ায় হজমের। তো এই সব কিছুই মিলিয়ে আমি হয়তো খুব বেশি হলে 2 টেবিল স্পুন রাখতে পারি সারাদিনে, বা 3 টেবিল স্পুন ম্যাক্স। তো এটাকে একবারও খেতে পারি, বা আমি 2-3টে ফেজে ভাগ করে খেতে পারি। যেমন সকালবেলা উঠে একটা মিক্সড ড্রাই ফ্রুটস আমি ভিজিয়ে রাখলাম, তার থেকে কিছুটা পোর্শন আমি সকালে খেলাম, আবার ধরুন এই যে মিড মর্নিং টাইমে আবার একটা খিদে ভাব তৈরি হচ্ছে, সেখানে অল্প কিছু খেলাম। বিকেলে ইভিনিং যেমন এইরকম ধরুন এই 5টা, 4:30 থেকে 5টা বা 6টা অবধি একটা অদ্ভুত সিগন্যাল হয়, যেখানে তখন একটু ফাস্ট ফুডের দিকে অনেকে ঝোঁক চলে যায়, যে কি খাবো, সঙ্গে কিছু সোর্স নেই। তো সেখানে এই ধরনের ড্রাই ফ্রুটস অল্প করে, তার সাথে একটুখানি ছোলা স্প্রাউট বা মুন স্প্রাউট যদি মিশিয়ে একটু খাই, তাতে কি ফাইবার পার্সেন্টেজ বাড়ে, প্লাস ভালো কোয়ালিটি ওমেগা 3 বা অ্যান্টিঅক্সিডেন্ট আমরা পাই। তাই খাবো, নিশ্চয়ই খাবো, পরিমিত খাবো, বেশি পরিমাণে খাবো না, আর মুঠো খাবো না, পরিমাণে অল্প খাবো। তাহলে যে কোনো ভালো জিনিস ভালোভাবে কাজ করবে। বেশি খেলে এখানে যেহেতু একটা কোলেস্টেরলও বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, কারণ এটা তো আলটিমেটলি ফ্যাট দিচ্ছে, ওমেগা 3 গুড কোয়ালিটি ফ্যাট। তার মানে ভালো বলে আমি বেশি খাবো না, কারণ আমার কিন্তু ডায়েটারি ফ্যাটটাও ইনক্লুড হচ্ছে, কারণ আমি রান্নাটাও তেল দিয়ে করছি, আমরা তেল ছাড়া রান্না তো করছি না, ইটস নট অ্যাডভাইজেবল। তো সেক্ষেত্রে যদি আমি পরিমিত খাই, পরিমাণ মেপে খাই, তার সাথে ভালো করে জল খাই, আমার কিন্তু উপকারটাই হবে, অপকার কম। এবার আরেকটা কথা এখানে আমি একটু ইন্টারেক্ট করছি, যেটা যাদের ধরুন অন্যান্য ক্লিনিক্যাল ট্রাবল আছে, যেমন ধরুন কিডনি ডিজিজ আছে, বা ধরুন কোনো রকম অ্যালার্জেটিক তাদের সমস্যা আছে, অ্যালার্জির সমস্যা, তারা কিন্তু ড্রাই ফ্রুটস খাওয়ার আগে অবশ্যই কনসালটেশন ছাড়া খাবেন। এখানেই ম্যাডাম আসছে যে ফুড অ্যালার্জি হ্যাবিট বিভিন্ন মানুষের থাকে আর কি। তো এই ফুড অ্যালার্জি হ্যাবিটের যে লোকেরা আছেন আর কি, ওনাদের জন্য কি করণীয় হতে পারে? আচ্ছা, ফুড অ্যালার্জিটা কিসের থেকে আসছে সেটাকে খুঁজে বার করতে, বেগুন খেলে তার মুখ চুলকাচ্ছে, এটা খুব স্বাভাবিক, মানুষের কাছে শোনা যায় আর কি। কচু খেলে মুখ চুলকে, এটা তো কচুর ভেতরে একটা অ্যাসিড থাকে যার জন্য হয় ওটা, ঠিক আছে। এবং আদার্স বহু কিছুতে মানুষের এরকম অ্যালার্জিটা হয়। তো সেই মানুষগুলো দেখা যাচ্ছে যে তার যে পুষ্টিগুণটা সেটাও তার শরীরে দরকার, বাট সে সেটা খেতে পারছে না আর কি। তখন সে কি করতে পারে? দেখুন, যেটা অ্যালার্জেন আমার জন্য সেটা আমাকে বাদ দিতে হবে, কারণ ওটা আমার বডি অ্যাকসেপ্ট করতে পারছে না, ওখানে অ্যান্টি রিঅ্যাকশন। তো সেক্ষেত্রে যদি সেটা ভালো, যেমন মিল্ক, অনেক সময় মিল্ক ইনটলারেন্স অনেকের থাকে, এবং ল্যাকটোজ ইনটলারেন্ট থাকে, ওয়ারেস মিল্ক খাওয়াটা উচিত। মিল্কের ফ্লুইডটাও আমাদের যাচ্ছে ফ্লুইড হিসাবে, প্লাস মিল্কে অল্প করে হলেও ক্যালসিয়াম পার্সেন্টেজ যাচ্ছে, প্লাস মিল্ক খেলে আমরা ছোট থেকে যদি মিল্ক খেয়ে কেউ আসে, তার বোনসের একটা হেলথ সমস্যা অনেকটা কম আসে। তো সেসব ক্ষেত্রে দাঁড়িয়ে যদি এরকম দেখি যে আমি মিল্কের প্রতি অ্যালার্জেটিক, তো মিল্কের সাবস্টিটিউট হিসেবে আমি কার্ড ইনক্লুড করতে পারি। আর যদি দেখি তাতেও আমার প্রবলেম হচ্ছে, অনেক সময় কার্ডেও অনেকের অ্যাসিডিটি বেশি থাকে, তখন মিল্কের আদার যেমন অন্যান্য সাবস্টিটিউট, সোয়া ফর্ম অফ মিল্ক, বা যদি সবকিছু প্যারামিটার ওকে থাকে, বয়সটা একটু কম থাকে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমন্ড মিল্কও দেওয়া যেতে পারে। তো আমাকে সাবস্টিটিউটেই যেতে হবে, যে জিনিসটা আমার শরীর নিতে পারছে না,
বা অ্যালার্জি শো করছে, সেটা অনেক সময় ইচিং হতে পারে বা কাফ এন্ড স্নিজিং হতে পারে, স্টমাক পেন হতে পারে, র্যাশেস হতে পারে। এক্সটার্নাল এন্ড ইন্টারনাল যে আউটকাম গুলো হয় সেটা যদি আমরা বুঝি যে হচ্ছে, আমাদের ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়াটাই উচিত। বন্ধ করে দিই তাহলে তার সাবস্টিটিউট যেতে হবে। তো এবার আমরা যেটা আসবো যে প্রত্যেকটা মানে অনেক বাড়িতেই, এমনকি আমাদের বাড়িতেও এটা শোনা যায় যে কাঁচা নুন খাওয়াটা ক্ষতিকারক আর কি। ছোটবেলায় মধ্যে রক্ত ঝড় হয়েছে, তো যাই হোক এই পর্বটা কি হলো ভাজা নুন অথবা বিট নুন মানে স্বাস্থ্যের পক্ষে ভালো, আবার এখন পিঙ্ক সল্ট সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, বা সন্দেহ আছে। এই যে ভ্যারাইটি মানে আমার ধরুন এখন কারোর হয়তো ইয়ে আছে, প্রেশার আছে, ব্লাড প্রেশারের জন্য তো অবশ্যই সল্ট একদমই ভালো নয় আর কি। তো সেই যে এই কাঁচা নুনটাকে বাদ দিয়ে সে কি ভাজা নুন খেতে পারে, বা পিঙ্ক সল্ট বা ব্ল্যাক সল্ট এগুলো কি সে কনজিউম করতে পারে, নাকি এটা আমাদের মনে ভ্রম যে ওগুলো মানে আমাদের জন্য ক্ষতিকারক নয়, শুধুমাত্র ওটাই ক্ষতিকারক, নাকি সবটাই আমাদের ক্ষতি করছে সম্মিলিতভাবে? আচ্ছা, এইটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। হ্যাঁ, এখানে থাকে সবসময় কনফিউশন। আচ্ছা, এবার যে নুনটা, যেটা আমি সাদা নুন, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সেখানে আমাদের আয়োডিন দেওয়া হয়, কারণ আয়োডিনটা ওখানে ইনক্লুড করার জন্য আমাদের গ্যাস্ট্রোজেনিক যে সমস্যাগুলো থাকে সেখান থেকে আমরা অনেকটা বেরিয়ে এসেছি। তো এই যে হোয়াইট নুন বা সোডিয়াম ক্লোরাইড সল্ট, এটা যদি নুন হিসেবে আমরা এমনি খাচ্ছি, তাহলে সেটা সোডিয়ামটাই অ্যাকচুয়ালি আমাদের শরীরে গিয়ে মিশে, ক্লোরিনটা ওটা ক্লোরাইড ফর্ম, ওটা ইভাপোরেটেড হচ্ছে। এবার যখন এই নুনটাকে ভাজছি, তাহলে কি হলো, ওই জলটা বেরিয়ে যাচ্ছে, আলটিমেটলি সোডিয়ামটা সোডিয়ামের জায়গাতেই থাকে। আমরা নুন ভেজে খাচ্ছি আর আমি এক্সট্রা নুন খাচ্ছি না, আমি রান্নায় নুন খাচ্ছি, এইগুলোর মধ্যে বেসিক ডিফারেন্স যেটা হবে তৈরি, আমার টোটাল নুনটা খুব ইম্পর্টেন্ট। যদি আমাকে ডক্টর স্পেসিফিক বলে দেন যে আপনি 5 গ্রাম সল্ট খাবেন, 5 গ্রামটা আমরা খুব সহজ হিসাবে কিভাবে করতে পারি, 1 টিস্পুন, সেটা ইজ ইকুয়াল টু 5 গ্রাম। তো এই 5 গ্রাম আমি যে কোনো ফর্মে খেতে পারি। আমি নুন ছাড়া রান্না করে নুনটাকে এমনি আলাদা করে সবজির উপর অ্যাড করেও খেতে পারি, আবার রান্নাটাকে আমি আলাদা করে 5 গ্রাম সল্ট দিয়েও মেনটেন করে খেতে পারি। এটা হয়ে গেল একটা। তার মানে আমার ওই যে নুন ভেজে নিলাম, তাই জন্য নুনটা আর নুনের ওই খারাপ গুণটা থাকলো না, সেটা মানে সবাই সমান। মেইন আমাকে সোডিয়ামটাকে চিন্তা করতে হবে, কত পার্সেন্ট বা কত গ্রাম সোডিয়াম আমি ইনক্লুড করলাম ডায়েটে। আর এই বেশি নুন খাওয়া কারোর পক্ষে ঠিক না, যদি সে নন হাইপারটেনসিভও থাকেন তার ক্ষেত্রেও ঠিক না। কারণ নুন বা সোডিয়াম ক্লোরাইড জাতীয় যে খাবারগুলো আমরা খাচ্ছি তার মধ্যে ভিজিবল হচ্ছে টেবিল সল্ট, যেটা আমি দেখতে পাচ্ছি চোখে। ইনভিজিবল কিগুলো থাকে, আমাদের পাপড়ের নুন থাকে, কারণ ওটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। আচারের নুন থাকে, বেশ কিছু প্রসেস খাওয়া যেটা প্যাকেটজাত খাওয়া, তাতেও দেখবেন ক্লাস 1 ক্লাস 2 প্রিজারভেটিভ আছে, সল্ট বা সুগার প্যাকেট থাকে না, প্রিজারভেটিভের কাজ করে। তাহলে আমাকে টোটাল সল্ট বা সল্ট জাতীয় খাবার কমই খেতে হবে, কারণ এটা ফ্লুইড অ্যাকুমুলেশনে হেল্প করে। যদি কেউ ওবেজ হন বা ওভারওয়েট হন, তাদের যে টোটাল বডি ওয়েটটার মধ্যে কিছু পার্সেন্ট কিন্তু ফ্লুইডও থাকে। তো এক্সেস সল্ট কনজাম্পশনে ফ্লুইড অ্যাকুমুলেশন বাড়ে আমাদের শরীরে। তাই জন্য টোটাল নুন অবশ্যই বুঝে খাওয়া উচিত, অতিরিক্ত সল্ট কারোর খাওয়া উচিত না। এবার আরেকটা আপনি বললেন পিঙ্ক সল্টের কথা। তো পিঙ্ক সল্টের প্যাকেট যদি আমরা খুব ভালো করে স্টাডি করি, অনেক মিনারেল ওখানে অ্যাডেড থাকে, আদার সোর্স অফ সল্ট যেগুলো সল্টি টেস্ট যে মিনারেলগুলো সেগুলো অ্যাড থাকে, কিন্তু তাতে সোডিয়াম ক্লোরাইডটা কিন্তু থাকে না, তা না, সেখানে অল্প পার্সেন্টেজ হয়তো কম, বাট ইটস অ্যাডেড। তো সেটা যদি থাকলোই, তাহলে পিঙ্ক সল্টে ফ্যাসিনেশন বা ইচ্ছা হচ্ছে বলে আমি শিফট করতে পারি, কিন্তু এইভাবে শিফট করবো না যে আমি অনেক সেফ সাইড। আচ্ছা, এবার রক সল্ট, যেটা পটাশিয়াম বেস সল্ট, বা আমাদের রক সল্ট দিয়ে আমরা অনেক সময় সন্দক নুন অনেকে দেখবেন পুজোর সময় ব্যবহার করা হয়, আলটিমেটলি এটা পটাশিয়ামের পার্সেন্টেজ দেয়। তা আমাদের অলওয়েজ শরীরে যেটা সোডিয়াম এন্ড পটাশিয়ামের গুড ব্যালেন্সের দরকার, তাতে কি শরীর আমাদের ভালো থাকে। একটা বয়সের পরে দেখবেন এই ব্যালেন্সটা ডিস্টার্ব হয়ে যায় বলে মানুষের শরীরে অনেক রকম সমস্যা, বডি ব্যালেন্স নষ্ট হতে পারে, ব্রেন ফাংশনে হ্যাম্পার হতে পারে, ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়ার চান্স থাকে। তাই জন্য যেটাই খাবো তার আগে ভাববো, তার সাথে ভাবাটা কি, আমরা একটা তো হচ্ছে এক্সটার্নালি ভাববো যে মানুষটাকে দেখে আমার কেমন কিরকম লাগছে, কেমন ফিল হচ্ছে, তার সাথে ক্লিনিক্যাল প্যারামিটারগুলো চেক করতে হবে। তাই অলওয়েজ এটা চেক করে সল্ট বেশি খাবো না কম খাবো। কিছু কিছু ক্ষেত্রে অনেক ডক্টরদের কিছু ইনফরমেশন দেওয়া থাকে যে সল্ট বেশি দাও, কারণ তার সল্টটা বেশি থাকা দরকার, বা সোডিয়াম ফল করে দেয়। তাহলে আমি আনলেস দেখছি বা ক্লিনিক্যালি টেস্ট করছি তুমি বুঝতে পারবো না। তাই প্রপার সল্টের ইনটেক করাটাই বেটার। কখনোই কোনো জিনিস এক্সেস ভালো নয়, তাই আমাকে ব্যালেন্সে রাখতে হবে। সাদা নুন খারাপ নয়, খেতে পারেন, কিন্তু মেজার করে। তাহলে আমরা এই পরবর্তীতে অনেক হেল্প করছে আমাদের এই বিষয়ে জানতে পেরে। আশা করি দর্শকদেরও
যথেষ্ট হেল্প করছে। এরপরে যেটা আসবে যে এখন ডায়েট করবার যে মানসিকতা এবং পরিমাণ মানুষের অনেক বেড়েছে, এবং এই ডায়েট করতে গিয়ে তারা অনেক ক্ষেত্রে আমার নিজস্ব চেনা জানা অনেক লোক আছে আর কি, যারা ব্যায়ামটাকে অ্যাভয়েড করে দিচ্ছে, না খাওয়াটাকে প্রায়োরিটি দিচ্ছে আর কি, এবং প্রচন্ড পরিমাণে এই না খেয়ে 3 মাস 4 মাস 6 মাসের ভিতরে তারা একটা জায়গায় চলে আসছে। এবং এই পরবর্তীতে জীবনযাপনের সময় দেখা যাচ্ছে যে তাদের এই ডায়েট করার কারণে, যেটা মনে হয়েছে ডায়েট করার কারণেই হয়তো, যে বিভিন্ন রকমের মানে ভিটামিন জনিত বা এই শারীরিক বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে, মাথা ঘুরে যাওয়া, দুর্বল ভাব এবং আদার্স অনেক কিছু। যেমন অনেকের আপনার পরবর্তী চেকআপ দেখা গেছে যে কি বলা হচ্ছে যে রক্তের যে অল্পতা আর কি, এরকম বিভিন্ন হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি, এই যে পুরো বিষয়টা যেটা আমি আপনাকে বলছি আর কি, এই ব্যাপারটা কি পুরোটাই খাবার জন্য, তুমি যে না খেয়ে যে ডায়েট করছে এই বিষয়টা থেকে কি পুরোটা আসছে, নাকি এটা ডায়েটটা তাহলে কিভাবে করতে পারে আর কি? কখনোই হয় না। একটা কনসেপ্ট অনেক আগে থেকেই ছিল, এখন হয়তো মানুষের মধ্যে জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হয়েছে যে ডায়েটিশিয়ানের কাছে যাওয়া মানে আগে খাওয়া সব বন্ধ হয়ে যায়। আর ডায়েট করা ইজ আ কাইন্ড অফ পানিশমেন্ট, মানে একটা মানুষকে ডায়েটিশিয়ানের কাছে পাঠানো হচ্ছে মানে তাকে এক ধরনের পানিশমেন্ট দেওয়া হচ্ছে। বেসিক্যালি এটা যেটা বলবো, অবশ্যই ডায়েটিশিয়ানের কাছে যাওয়া উচিত, কারণ স্পেশালাইজেশন এমন একটা জিনিস, এটা আমি যে কোনো কারণে যে কোনো দরকারে সেই স্পেশালাইজ পার্সনের কাছে যেতে পারি। ডায়েটে স্পেশালাইজ ডক্টর, বা যদি আমরা ডক্টর নই কিন্তু ডায়েটে স্পেশালাইজেশন দরকার এই কারণে, জানা উচিত এই কারণে যে আমি কি খাবো, কেন খাবো, কতটা খাবো। ডায়েট কেন করবো? অবশ্যই করব, প্রত্যেকে করব, কারণ ইটস একটা ফর্মুলেশন, যেটা একটা ব্যালেন্স ফর্মুলেশন বলা হয়, যে আমার খাবারটা কিরকম হওয়া উচিত সেটা আমাকে জানতে হবে। আমি বাড়ির খাবারই খাবো, ডায়েট চার্ট ফলো করা মানে কোনো এক্সোটিক ফুড খাওয়া নয়, সম্পূর্ণ বাড়ির সবার থেকে সরে গিয়ে খাওয়া নয়, যা খাবো সবাই যেটা খাচ্ছে আমিও সেটা খাবো, যেটা মেনলি করা হয় পোর্শন কন্ট্রোল আর টাইম ফিক্সেশন থাকে। এবার ধরুন যাদের ডায়েটের দরকার হয় সেই পার্সনদের ক্ষেত্রে, এবং যারা করছেন না এখনো সচেতন হয়নি, সবার ক্ষেত্রে একটা জিনিস বলবো, প্রপার লাইফস্টাইল মেনটেন করা কিন্তু প্রত্যেকটা মানুষের প্রধান একটা উদ্দেশ্য হওয়া উচিত। লাইফস্টাইলের প্রথম পার্ট হলো ঘুম, যেটা অনেকে নেগলেক্ট করে, সেটা কাজের কারণে হোক, কেউ জেনে বুঝে নেগলেক্ট করেন যে সারাদিন পরিশ্রম করেছি, এটা আমার মি টাইম, রাত্রিবেলা 12টা থেকে 2টো হচ্ছে ওনার নিজস্ব টাইম। তো এইটা সব থেকে খারাপ, এখানে মেটাবলিজম ডিসঅর্ডার হয়। আর যেটা করতে হবে, ডায়েট নিজে থেকে ফলো করলে যেটা হয়, যারা স্পেশালাইজ তারা যেটা আরো ডেপথে জানবেন বা ডিটেলে জানবেন, সেটা তো আমি যদি স্পেশালাইজ না হই আমি তো ভালো জানবো না। সেক্ষেত্রে যদি আননোন ভাবে বা না জেনে বা কোনো কিছু মিডিয়া থেকে আমরা জেনে নিয়ে কিছু করি, সেটা সবার জন্য ফিট নয়। তো ডায়েট শুড বি কাস্টমাইজড, পার্সোনালাইজড। আমার কি দরকার, আমার কি প্রয়োজন, সেই অনুযায়ী ডায়েট চার্ট ফলো করা উচিত। যদি সেটা না করি আমার আয়রন ডেফিসিয়েন্সি হতেই পারে। হয়তো দেখা যাচ্ছে আমি আয়রনের জন্য যেটা যেটা দরকার সেই খাবারগুলো আমি এমনি অ্যাভয়েড করছি, কারণ আমি ভালোবাসি না, প্লাস আমার আয়রনের একটা ঘাটতি আছে। আচ্ছা, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হওয়ার চান্স ভীষণভাবে থাকে, ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি হওয়ার চান্সও ভীষণ থাকে। সেই জন্য প্রপার ব্যালেন্সড গাইডলাইন আইডিয়া নিয়ে ডায়েট চার্ট একটা ফলো করা অবশ্যই উচিত। সেটা প্রয়োজন থাকলে তো অবশ্যই, না প্রয়োজন থাকলে আফটার 25 বা 40 পার হয়ে গেলে তো অবশ্যই একটা ক্লিনিক্যালি টেস্ট করে নিজেকে একজন ভালো কোনো ফর্মুলেট করে ডায়েটিশিয়ানের কাছ থেকে ফলো করে নেওয়া উচিত। তো এটা অবশ্যই উচিত একটা ফর্মুলেটেড প্ল্যান ফ্রম আ স্পেশালাইজড পারসন। যে ডেফিসিয়েন্সিগুলোর কথা আপনি বললেন যে কমে যায়, এর ফলে কি কি সমস্যা আসতে পারে? লেথার্জি, হেয়ার ফল, ভীষণভাবে বসে বসে ঘুমিয়ে পড়বেন, বা ধরুন ওবেসিটি রিভার্স হতে পারে, মানে যে জন্য আমি ডায়েট চার্টটা ফলো করছি বা একটা ইরাটিক ফুড হ্যাবিট ফলো করছি, যেমন ব্রেকফাস্ট স্কিপ করা ভীষণ একদম কমন। সারাদিন খেলাম না, হঠাৎ করে সন্ধ্যের পর থেকে খাওয়া বাড়িয়ে দিলাম, রাত্রেবেলা মানচিং করার একটা হ্যাবিট তৈরি হয়। ধরুন যাদের অনেক রাত অবধি জেগে কাজ করতে হয়, মানে তারা ফোর্স টু ডু সেই কাজগুলো বা প্রফেশনাল কারণে, সেক্ষেত্রে তবুও তাদেরকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমার কিন্তু সানসেট মানে আমার যে মেটাবলিজম সিস্টেমে যে কিচেনটা সেখানে কিন্তু তালা পড়ে যাচ্ছে।
সেখানে আর আলাদা করে কোনো অ্যাক্টিভিটি হয় না। তাহলে আমি সানসেটের পর যত খাবো সেটা কিন্তু আমার শরীরের জন্য বাড়ে। তো এইটা কিন্তু অবশ্যই বোঝা উচিত। ব্লোটিং হওয়ার চান্স থাকে, কনস্টিপেশন আসার চান্স থাকে, এগুলো হচ্ছে খুব কমন। আর যেটা হয় ব্লাড প্যারামিটারগুলো ডিস্টার্ব হওয়ার ভয় তো থাকবে সবসময়। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিও হয়, বডি এক আসতে পারে। তো অতিরিক্ত ঘুম আবার ল্যাক অফ স্লিপেরও কারণ হতে পারে। মানে মানে প্রপার গাইডলাইন ছাড়া যদি আমি কোনো ডায়েট নিজের মতো করে ফর্মুলেট করে খাই, মানে সমস্যা বহু কিছু হতে পারে। তাহলে অবশ্যই গাইডলাইনটা মেনটেন করতে হবে আমাদের, অবশ্যই। এবং যারা এটাতে বিশেষজ্ঞদের পরামর্শে আমাদের এগিয়ে যাওয়ার পথকে আরো বেশি মসৃণ করতে পারে। তো ম্যাডাম, আজকে একটা লাস্ট প্রশ্ন। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এগুলো খুব বেসিক, খুব সাধারণ সমস্যা, যেগুলো আমাদের প্রতিদিন নিয়ত জীবনে চলছে আর কি, সেই সমস্ত বিষয় নিয়ে পরবর্তীতে আমরা অবশ্যই ম্যাডামকে পাবো, যেখানে আমরা আরো বিস্তারিত আলোচনায় যাবো এবং আপনাদের প্রশ্নের অপেক্ষাও থাকবো, যে আপনাদের কি সমস্যা, এই প্রশ্ন আপনারা যদি করেন তো সেই প্রশ্ন নিয়ে আমরা ম্যাডামের কাছে অবশ্যই আসবো এবং সেই প্রশ্নের উত্তর ম্যাডাম আমাদেরকে দেবে। লাস্ট একটা প্রশ্ন, যে এখনকার দিনে চুল উঠে যাওয়ার প্রচন্ড সমস্যা তৈরি হচ্ছে, এই চুল উঠে যাওয়ার সমস্যার সাথে কি আমাদের ফুড হ্যাবিটের কোনো সম্পর্ক আছে? আছে। যদি ধরুন কারোর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, বা স্ক্যাল্পে কোনো রকমের ইচিং, সেটা অ্যালার্জির জন্য হচ্ছে, ফুড অ্যালার্জি, বা ধরুন আয়রনের ডেফিসিয়েন্সি আছে বা ফেরিটিন লেভেল কম আছে, সেক্ষেত্রে হেয়ার ফল একটা কারণ। প্লাস যদি থাইরয়েডের কোনো ম্যালফাংশনিং থাকে থাইরয়েড গ্ল্যান্ডে, যেটা হয়তো আমার কাছে হয়তো কোনো রকম ভাবে কোনো সমস্যা হচ্ছে বাট আমি ওটাকে ইগনোর করছি, কিন্তু টেস্ট করে দেখা যায় হয়তো টিএসএস লেভেল অনেক সমস্যার মধ্যে আছে, তার একটা মেডিকেল সাপোর্ট দরকার। তো সেগুলোর কিন্তু এক্সটার্নাল আউটকাম কিন্তু হেয়ার ফল হতে পারে, প্লাস লেথেনজিও থাকে।